টিম যদি জিজ্ঞেস করি যে কত বড় টিম এবং কত পার্সেন্ট তোমার ফিমেল এমপ্লয়িজ? 100% ফিমেল হান্ড্রেড এমপ্লয়ি। পার্সেন্ট ওকে। 100% আমার মনে হয় ছেলেদের জায়গা নেই এখানে। না, এরকম কিছু না, বাট আমার যেমন একটা খুব বড় স্ট্রাগল যেটা ছিল যে আই ওয়াজ ভেরি অ্যাডামেন্ট আমার ফিমেল ইঞ্জিনিয়ার্স লাগবে, আমার টেক টিমটাও ফিমেল হতে হবে, এবং এত কষ্ট যে আছে না যে একদম রাইট ট্যালেন্টটা খুঁজে বের কর, কারণ দেখা Right. যাচ্ছে যে এডুকেশন সিস্টেমেই ইঞ্জিনিয়ারিং বা টেক সাইডে মেয়েরা আসলে ভর্তি কম হচ্ছে বা এই প্যাথটাই কম নিচ্ছে। So, মানি স্কোয়ার, টাকা এবং এর সাথে আমাদের সম্পর্কের ব্যাপারে কিছু। Good afternoon, Sabira. Welcome to Money Square. good afternoon, Bhaiya. Thank you so much for having me. No, it's my pleasure talking with founders like yourself. So, এই পডকাস্টে দুইটা পার্ট আছে সাবিরা। সো ফার্স্ট আমি যেটা করব, টিপিক্যালি সিন্স ইটস কল মানি স্কোয়ার, আমি আমাদের যারা গেস্ট আছে তাদেরকে তাদের মানি ফিলোসফি নিয়ে কথা বলি, এবং ইফ দেয়ার ইন বিজনেস তখন আমি বিজনেসে কথা বলি। সো সাবিরা, শুরু করার আগে ছোট করে তুমি যদি তোমার একটা ইন্ট্রোডাকশন দিয়ে দাও সবার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাবিরা মেহরিন সাবা। ওয়ান্ডার ওমেন নামে একটি প্রতিষ্ঠানের আমি ফাউন্ডার অ্যান্ড সিইও। বিগত বিভিন্ন স্টার্টআপে আমি অনেক বছর ধরে কাজ করার পর যখন আমি অভিজ্ঞতা পেলাম, তারপর আমি হচ্ছে একদম ফুল টাইম একজন এন্টারপ্রেনার হিসেবে ওয়ান্ডার ওমেনে গত বছর জয়েন করি, এবং সেখান থেকেই হচ্ছে আমরা 6 বছর কমপ্লিট করছি এবং সুপার এক্সাইটেড। এবং ওয়ান্ডার ওমেন ফিমেল ট্রাভেলারদের নিয়ে কাজ করছে বাংলাদেশে, এবং আমরা চেষ্টা করছি ওয়ান্ডার ওমেনের মাধ্যমে আমরা যেন বাংলাদেশের নারীদেরকে পৃথিবীর বিভিন্ন দেশে নিয়ে যেতে পারি এবং পৃথিবীটাকে যেন আমরা চিনাতে পারি। সো এটা নিয়ে আমার কাজ, এবং আমি আজকে সত্যি এক্সাইটেড কারণ আমি এই প্রোগ্রামে আসতে পেরেছি। সো থ্যাংক ইউ সো মাচ ইনভাইট করার জন্য। No, thanks for coming. আমাদের যেটা হচ্ছে যে ফিমেল ফাউন্ডার্সদের রোল মডেল বাংলাদেশে খুবই কম, সো এবং স্পেশালি ইয়াং ফিমেল ফাউন্ডার্স। তো সো আই এম ট্রাইং টু গেট, মানে তোমাদের মতো আরও যারা আছে তাদেরকে শোতে নিয়ে আসে এবং রোল মডেলগুলো শেয়ার করা সবার কাছে, সো দ্যাট ফিমেলসরা আমাদের যারা আছে কলিগস বা যারা গ্র্যাজুয়েট করে বের হচ্ছে তারা যেন চিন্তা করে যে ওকে, চাকরি না, মেবি ব্যবসা দিয়ে শুরু হোক আমাদের ক্যারিয়ার। অলরাইট, সো প্রথমে আমার কোয়েশ্চেন হচ্ছে যে তোমার টাকার ডেফিনেশনটা তোমার কাছে কি? হোয়াট ডাজ মানি মিন টু ইউ? বলো। টাকা আমার কাছে মনে হয় যে এটা আসলে একটা মানুষকে স্বাধীন করার জন্য একটা টুল বা মাধ্যম বলা যেতে পারে। আমার কাছে এটা সবসময় মনে হয়ে থাকে এটা এমন একটা ইনস্ট্রুমেন্ট বা এটা এমন একটা জিনিস, মানে আমার কাছে কখনো মনে হয় না যে টাকাটাই আপনাকে কন্ট্রোল করবে সবসময় বা টাকার পিছনে ছুটতে হবে। আমাদেরকে আসলে জানতে হবে যে কিভাবে টাকাটাকে আমরা ইউজ করে আমাদের ফ্রিডম, মেন্টাল পিস বা আমাদের লাইফটাকে বেটার করতে পারি। সো পার্টিকুলারলি আমার কাছে মনে হয় যে আমি যেহেতু স্বাধীন চেতা মানুষ সব সময় হয়ে আসছি, আমি টাকাটাকে আসলে এটার একটা মাধ্যম হিসেবে বা সাপোর্ট সিস্টেম হিসেবে আমি দেখে আসছি। আমার কাছে মনে হচ্ছে যে স্বাধীনভাবে চলার জন্য টাকা অ্যাকচুয়ালি এনাবলস ইউ, ইট গিভস ইউ দ্যাট কাইন্ড অফ হেল্প। সো এই পাওয়ার। জিনিসটাই আমার কাছে মনে হয়েছে, পাওয়ার মনে হয়েছে তখন সেই হিসেবে। ওকে, সো যেটা হয় যে ছোটবেলায় আমরা আসলে টাকার মানে ইনফ্লুয়েন্সটা বা ইম্প্যাক্টটা কিরকম হতে পারে সেটা আমরা বুঝি না, একটা বয়সে এসে বুঝি। তোমার ক্ষেত্রে তুমি জীবনের কোন পর্যায়ে এসে বুঝলে যে মানি ইজ এন ইম্পর্টেন্ট এলিমেন্ট আমাদের জীবনে, এবং সেটা কিভাবে তুমি কোন পরিস্থিতির মাধ্যমে বুঝতে পারলে যে টাকার একটা বিরাট রোল আছে আমাদের লাইফে? জি, আই থিঙ্ক মানে আমি থ্যাংক ইউ জানাবো আপনার এই কোয়েশ্চেনটা করার জন্য, কারণ এখানে আমি একটু সময় নিব এই কারণে, কারণ সোশ্যাল মিডিয়া দেখে অনেক সময় বোঝা যায় না। যখন আমি ট্রাভেল নিয়ে কাজ করছি বা আমি হয়তো বা বিজনেস স্কুলে পড়াশোনা করছি বা আমি অ্যাচিভ করছি, বিদেশে যাচ্ছি, মানুষ মনে করে যে আমি অনেক প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, বাট বিষয়টা আসলে এমন না। কারণ ছোটবেলায় আমি দেখেছি যে খুব অল্প বয়সে আমার বাবা ব্যবসায়ী মানুষ ছিলেন, কিন্তু আমি তাকে দেখেছি ব্যবসায় খারাপ করতে। কিভাবে একজন ব্যবসা যদি ফেল করে তার পুরো পরিবারের মধ্যে যে চেঞ্জটা আসে, তাদেরকে যে অভাবের মধ্যে দিয়ে যেতে হয়। সাপোজ মনে করেন একটা ভালো স্কুল ইংলিশ মিডিয়ামে ভর্তি করানো হলো, কিন্তু এই যে টিউশন ফিসও দিতে কষ্ট হয়, এই জিনিসগুলো কিন্তু আমি অনেক ছোটবেলায় ফিল করে আসছি এবং আমি এটা সাফার করেছি। সো তখন আমি দেখতে পেরেছি যে টাকার ইম্পর্টেন্সটা কতখানি, এবং মানি ডিসিশনস, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, পার্সোনাল লাইফেও যে কি পরিমাণ ইম্পর্টেন্স আছে,
এই জিনিসটা আসলে আমি খুব অল্প বয়সেই শিখতে পেরেছিলাম। এবং আমার কাছে মনে হয় যে এই যে ধাক্কাটা আমি খেয়েছি খুব অল্প বয়সে, যখন আমি দেখলাম যে আমার ফ্যামিলিতে ফাইন্যান্সিয়াল সলভেন্সিটা নাই বা সামর্থ্যটা হচ্ছে খুব বেশি না, তখন আমি আসলে বুঝার চেষ্টা করতে পেরেছি যে হ্যাঁ, টাকার মূল্যটা কত বেশি। এই কারণেই আমার মনে হয় আল্টিমেটলি বিজনেস স্কুলে যাওয়া, আইবিএ তে ভর্তি হওয়া এবং ছোটবেলা থেকেই যে সেভিংস এর যে নেচারটা, এটা আসলে আমি আমার বাসায় আমার মা থেকে আমি দেখেছি এবং আমার বাবাকে দেখেছি যে তার ছোট, ছোট ডিসিশনস আসলে কিভাবে পুরা ফ্যামিলি, তার প্রফেশনাল, পার্সোনাল লাইফে ইমপ্যাক্ট ফেলতে পেরেছে। সো ওই জায়গাটা আমি বলব যে খুব ইয়াং বয়সেই আসলে আমার এই টাকার যে মূল্যটা সেটা আসলে আমি ফিল করেছি। কিন্তু তার মানে এই না যে আমি কখনো টাকাকে আমাকে কন্ট্রোল করতে দিয়েছি। অনেক সময় দেখা যায় যে যখন মানুষ টাকার অভাবের থেকে বড় হয়, তখন অনেক সময় দেখা যায় যে তারা অনেক হয় লোভী হয়ে যায়, অথবা দেখা যায় যে তার মধ্যে কার্পণ্য চলে আসে। মানে খুব কিপটা হয়ে যায়, যেটা সোজা বাংলা কথায় বলা যায়। But আমার কাছে মনে হয়েছে যে ট্রু। হ্যাঁ, তো আমার কাছে মনে হচ্ছে যে অভাবটা আমাকে আসলে হেল্প করা উচিত বুঝানোর জন্য যে আমি কি, কি ওয়েতে আর্ন করতে পারবো, কি, কি ওয়েতে টাকাকে আমার জন্য হেল্পফুল করে রাখতে পারবো। এই জিনিসটা হচ্ছে মানে আমি বুঝার চেষ্টা করেছি। সো I would say it was very young, অনেক ছোটবেলা থেকে। সো টু বি স্পেসিফিক, তো কত বছর বয়স? আমি বলব যে আমি তখন কেজি 2 তে ছিলাম। সো বয়স আমি ওয়াও। বলব নেহাত ৬-৭। সো আমি খুব কম বয়সে ধাক্কা খেয়েছি। এবং আমি দেখেছি ওকে। যে কত চেঞ্জটা আসে এবং এই চেঞ্জটা মানে এই যে আমাদের ফ্যামিলিতে যে সাফারটা করলাম, এটা আমার পুরো এন্টায়ার স্কুল লাইফে। সো আমি এরপর স্কলারশিপে পড়া স্টার্ট করি যে ক্লাস 5 এ বৃত্তি পাওয়া, কিভাবে আমি এডুকেশনটাকে ফ্রিতে করা পসিবল, ক্লাস 8 এ বৃত্তি পাওয়া, এসএসসি, এইচএসসি, কলেজে কিভাবে আমি টিউশন করতে পারবো, পার্ট টাইম জব করতে পারবো। সো আমি কিছুক্ষণ আগে আমার একটা ফ্রেন্ডকে বলছিলাম যে আমি আসলে ক্লাস 3 থেকে আর্ন করা স্টার্ট করেছি। সো এটা আসলে কেউ আমার সোশ্যাল মিডিয়া দেখলে বুঝবে না যে আমি কি পরিমাণ হার্ড ওয়ার্ক করে আসছি ছোটবেলা থেকে। সো এই জিনিসটা কোয়েশ্চেনটা করার জন্য আমি স্পেশাল থ্যাংক ইউ দিলাম যে ইটস নট প্রিভিলেজ, আই হ্যাড টু মেক শিওর আমি যেন নিজের থেকে নিজের পায়ে দাঁড়িয়ে যেন আমি কাজটা করতে পারি এবং টাকা আর্ন করতে পারি। No, this is very inspiring. Thanks for sharing because মানুষ টাকা নিয়ে কথা বলতে চায় না, এবং এক 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 মানুষের জীবনের এর ইম্প্যাক্ট এক এক ভাবে, ভালো জি, খারাপ মিলিয়েই তো সবকিছু। বাট জি, ফর সাম রিজন বাংলাদেশে টাকা নিয়ে কেউই কথা বলতে চায় না। এনিওয়ে, সো আই এম ট্রাইং টু মেক দ্যাট চেঞ্জ। জি, সো তুমি যেহেতু বিজনেস বিজনেস করছো এখন, বাট আমি যদি বলতে চাই যে তোমার যদি ইনভেস্টমেন্টের ব্যাপারটা আসে, তুমি কি কখনো মানে আই নো তুমি নিজের বিজনেসে ইনভেস্ট করেছো, বাট এর আগে কি কোনো জায়গায় ইনভেস্ট করেছো? এবং সেই ইনভেস্ট করার পিছনে কোনো কারণ যদি বলতে পারো যে কেন তুমি ইনভেস্ট করেছিলে তখন? জি, জি, শিওর। সো ইনভেস্টমেন্ট এটাও আমার কাছে মনে হয় যে একটা পার্টিকুলারলি মেয়েদের জন্য এটা ভয়ংকর একটা বিষয়, বিকজ আমরা জানি না কোথা থেকে ইনভেস্ট করতে হবে, ইনভেস্টমেন্টের জায়গাগুলো কি কি। যেমন সনাতন পদ্ধতিতে হয়তোবা আমরা বলতে পারি যে গোল্ডে ইনভেস্ট করে অনেকে, কেউ হয়তোবা দেখা যায় যে আমরা কি করছি, আমরা হয়তোবা ব্যাংকে রাখছি। আমার হুম। কেসে যেটা হয়েছে যে যেহেতু আমাকে আসলে কেউ হাতে ধরে শিখাই দেয়নি যে এভাবে এভাবে ইনভেস্ট করতে হবে, ইভেন আমরা যদি মানে টপ বিজনেস স্কুলেও পড়ি, কেউ আমাদেরকে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কিন্তু খুব স্ট্রংলি শিখায় না যে ডেইলি ডেইলি লাইফে টাকা আর্ন করা স্টার্ট করলে আমরা কোন কোন জায়গায় কোন কোন খাতে ইনভেস্ট করতে পারবো। সো আমার যেটা আশেপাশে কলিগদেরকে দেখে আমি যতটুকু শিখি, তারপর দেখে আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা আমি ফার্স্টে ডিপিএস ওপেন করি। সো একদম বেসিক সেভিংস, এটাই আমার কাছে মনে হচ্ছিল যে আমি ইনভেস্ট করছি। সো আমি ডিপিএস ওপেন করা শুরু করলাম। এরপর আমি বুঝলাম যে সঞ্চয়পত্র আমার ইউজ করা উচিত, যখন আমি আরো কিছু কলিগদের সাথে কথা বলে দেখলাম। সো আমি এটা পিক করেছি কারণ আমার কাছে এটা অনেক সেফ মনে হয়েছে, মানে আমার মাইন্ডসেট ছিল যে ওকে, দিস ইজ সেফ বেট এট দিস পয়েন্ট। অন্য কোনো বিজনেস আমার এখনো কোনো ইনভেস্ট করা হয়নি, বাট রিসেন্টলি আমি খুবই ইন্সপায়ার্ড আই ফার্মার বা উই গ্রো তাদের ইনিশিয়েটিভস গুলো দেখে। সো আই স্টার্টেড ইনভেস্টিং ইন দোজ ফার্মস, মানে আমি ফার্মারদের খাতেও আমি চেষ্টা করছি যে কৃষি খাতে কিভাবে আমি ইনভেস্ট করতে পারি। এবং আমার কাছে মনে হচ্ছে যে বেশ স্ট্রাকচার্ড ভাবে কাজগুলো করা হচ্ছে অ্যাপের মাধ্যমে, টেকনোলজির মাধ্যমে। সো এটা আমি নতুন ভাবে ইনভেস্ট করছি। আর আমার এখন ইচ্ছা আছে যে আমি যদি আরো কিছু ইয়াং স্টুডেন্ট অন্টারপ্রেনারদেরকে আমি যদি দেখি, তাহলে সেখানে আমি ইনভেস্ট করবো। বাট আপাতত আমি বলবো যে ভেরি সেফ সঞ্চয়পত্র দিকে যাচ্ছি। আর আমি বলবো যে ইনোভেটিভ বলতে গেলে আমি এখন কৃষি খাতের দিকে দেখছি। দিজ আর দ্য টু ওয়েজ আই এম ট্রাইং। ওকে। ওকে, তুমি ইনভেস্ট করেছো, বাট ইনভেস্ট করার পাশাপাশি যেটা হয় যে কোনো এক সময়
লসও হয়, রাইট? ইনভেস্টমেন্ট একটা আর বিপরীতে হচ্ছে লস। তো তোমার কোনো ফাইন্যান্সিয়াল সেটব্যাক হয়েছে এবং সেখানে থেকে কোনো এক্সপিরিয়েন্স আছে যেটা তুমি শেয়ার করতে পারো, লার্নিং? শিওর। সো মানে ওয়ান্ডার ওম্যানে আমাদের মনে হয় সবচেয়ে বেশি স্ট্রাগল করতে হয়েছে হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা টেকনোলজি টেক প্ল্যাটফর্মটা ডেভেলপ করার জন্য। যেহেতু আমি নিজে বিজনেস ব্যাকগ্রাউন্ডে এবং আমার টিমের হচ্ছে 95% সবাই বিজনেস ব্যাকগ্রাউন্ডে, সো আমরা যখন টেকে ইনভেস্ট আমি যতবার করার চেষ্টা করেছি আমার রেভিনিউ থেকে, আমি যখনই হচ্ছে আবার রিটেইনড আর্নিং এর মতো আমি যখন আবার রাখার চেষ্টা করছি ইনভেস্ট করতে, পরপর দুইবার, একবার হচ্ছে আমি ফ্রিল্যান্সার দেখে নিয়ে কাজ করতে যেয়ে দেখা গেল যে টাকাটা ইনজেক্ট করলাম লস, আবার যখন আমি আউটসোর্স করতে গেলাম সেখানেও আমার আউটকামটা কিন্তু প্রপারলি আসে নাই। সো আমি ওয়েবসাইটের পিছনে ইনভেস্ট করে আমার আসলে লস আসে না। আমার আরো দুঃখ লেগেছে যে এটা আসলে ইউনিক স্টোরিও না, বিকজ অনেক ফাউন্ডার্স দেখা যাচ্ছে এই যে একটা সিম্পল একটা ওয়েবসাইট বানানো, একটা টেক প্ল্যাটফর্ম করতে গিয়ে অনেক সাফার করছে। সো এই জায়গাটাতে আমি হচ্ছে বারবার লস ফেস করছি। সো এখন আমি ইনহাউস টিম রিক্রুট করে নিজে ওয়েবসাইট বানাতে চাই। সো দ্যাটস মাই লার্নিং ফ্রম অল দ্য লস। সো এটাই আমার এই কারণেই তোমার ওয়েবসাইটটা আমি ফাংশনিং পাচ্ছিলাম না। ইট ওয়াজ নট, ইজ দ্যাট দ্য রিজন? জি 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 এই কারণে আমি তাহলে বলবো, আমি অ্যাডভাইস করবো তুমি একটা সিম্পল ল্যান্ডিং পেজের টেমপ্লেট কিনে জাস্ট বলো যে উই আর ওয়ার্কিং অন ইট, উইল বি ব্যাক। কারণ আদারওয়াইজ ইট কামিং সুন, হ্যাঁ, সামথিং, তাহলে বুঝে যাচ্ছে না যে আসলে কি হচ্ছে। তখন আমি তোমার ফেসবুকে গিয়ে অ্যাক্টিভিটি দেখে বুঝলাম যে না, তোমার অপারেশন ইজ দেয়ার। না হলে যেটা হবে, পিপল মে গেট দ্য রাইট দ্য রং ইমপ্রেশন যে মেবি দ্য বিজনেস ইজ নট দেয়ার। এক্স্যাক্টলি, মানে অথেন্টিসিটিটাও কিন্তু আপনার মানে ইমপ্রেশনটাও ঠিক থাকে না। সো এটা ইট ওয়াজ অ্যাকচুয়ালি ফাংশনাল ইভেন ইন অগস্ট। সো এই রিসেন্ট লাস্ট ফিউ উইকস, সো খুবই রিসেন্ট লস ফেস করলাম। সো আই থিঙ্ক রাইট টাইমলি এই সেশনটা হলো, সো আই কুড এক্সপ্রেস দিস। ওকে, গ্রেট। আচ্ছা, এখন তোমার 20 বছরের সাবিরার সাথে যে মানে দেখা হয়ে যায়, তাকে তুমি টাকা নিয়ে কি অ্যাডভাইস করবে? আমি বলবো শপিং, রিটেল শপিং, অনলাইন শপিং অফ করতে। আমার কাছে মনে হয় যে এন্ড অনেস্টলি আমার এটা বলতে হবে, কারণ ইটস নট জাস্ট মি, আমার আশেপাশে যত মেয়ে আমি দেখি আমাদের মধ্যে এই টেন্ডেন্সিটা অনলাইন শপিং। হ্যাঁ, অবশ্যই অনলাইন শপিং এর মাধ্যমে অনেক ই কমার্স প্ল্যাটফর্ম, অনেক অনলাইন বিজনেসেস গ্রো করছে, এটা খুবই ভালো একটা বিষয়, কিন্তু আমাদের উচিত বাজেটিং করা। সো আমি 20 বছর বয়সী সাবিরাকে বলবো যে হ্যাভ প্রপার বাজেট। আমাদের বাজেটিং মাইন্ডসেটটা থাকা দরকার প্রত্যেক মাসে। ইভেন আমাদের যদি শখও থাকে সেটাও যেন একটা বাজেটের মধ্যে যেন আমরা করতে পারি, যেন পরবর্তীতে একটা বিপদে পড়লে, কোনো ঝামেলায় পড়লে যেন না দেখি যে ও আমি অনেক টাকা সেভ করতে পারতাম, অনেক টাকা আর্ন করতে পারতাম, বাট আমি খরচ করে ফেলেছি। এবং সত্যি কথা বলতে আমি যখনই ট্রাভেল করি বা ওয়ান্ডার ওম্যানের বিভিন্ন মেম্বারদের সাথে মিশি, আমি না মাঝে মধ্যে জিজ্ঞেস করি যে তোমাদের সেভিংস কিরকম, ট্রাভেল ফান্ড কেমনে ম্যানেজ করো, কারণ আমি একটু ইনসাইটটাও নেওয়ার চেষ্টা করি। ম্যাক্সিমাম মানুষ, ম্যাক্সিমাম মেয়েরা মানে বলতে থাকে তাদের সেভিংস নাই, শেষ করে ফেলছে, মাসে মাসে খরচ করে ফেলছে। সো আমার কাছে মনে হয় যে ডেইলি পারচেজিং, আমাদের যে বিহেভিয়ারটা কেনাকাটা করার, এটা আমার মনে হয় যে একটু কন্ট্রোলে থাকলে কিন্তু অনেক সেভ করা যায়, অনেক বিপদে কাজে লাগানো যায়। সো আমি 20 বছর বয়সী আমার সত্তাটাকে আমি এখনো ডেইলি মনে করি যে আমার আসলে তখন থেকে বাজেট করা উচিত ছিল। সো আই কিপ অন টেলিং দিস। সো এখন আমি এই জায়গাটাতে ঠিক। সত্যি কথা বলবো ভাইয়া, সবসময় আসলে জব থাকলে যেটা হয় কি, সেট একটা স্যালারি থাকে, তখন আসলে টেনশনটা এতটা থাকে না। এই যে আমি এন্টারপ্রেনার হওয়ার জন্য আমার কিন্তু ফাইন্যান্সিয়াল মাইন্ডসেটটা অনেক চেঞ্জ হয়েছে গত 18 মাস। আমি বলবো আমি কিভাবে খরচ করছি, কোথায় টাকাটা যাচ্ছে, কোথা থেকে আসছে, এই চেঞ্জটা কিন্তু আমার মধ্যে এই এন্টারপ্রেনারশিপটা আরো বেশি এনেছে। যদিও আমি অনেক আগে থেকেই ওয়ান্ডার ওম্যান নিয়ে কাজ করছি, বাট জব মানে একটা ডেইলি পে চেক, এইটা সরে যাওয়াটা, এটা আসলে একটা চেঞ্জ আনে মানুষের মধ্যে। তো এখন তুমি যেটা বলছো ফুল টাইম, তাহলে এর আগে তুমি পার্ট টাইম করছিলে? আমি জি এর আগে আমি জব। সো ইউ আর অন ইওর ওন, এর জন্য মাথা ব্যথা বেশি অনেক। আচ্ছা, তো এই 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 পার্টের লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যে টাকা নিয়ে কি তোমাকে কেউ খুব একটা ভালো অ্যাডভাইস দিয়েছে, এবং সেটা যদি দিয়ে থাকে ক্যান ইউ শেয়ার? ডেফিনেটলি। সো টাকা নিয়ে কোনো মানুষ না, আমি রিসেন্টলি একটা বই পড়েছি, সেটা হচ্ছে দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন। ইটস অ্যাবাউট ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট নিয়ে। 7,000 বছর আগে ব্যাবিলন শহরেই হচ্ছে যে মাইন্ডসেট, সবচেয়ে রিচেস্ট ম্যানের যে অ্যাডভাইস আমার খুব ভালো লেগেছে, যেখানে বলা হয়েছে যে একটা মানুষ তার নিজের জন্য যা আর্ন করে তার মিনিমাম 10% সেভ করার জন্য রেখে দেওয়া উচিত, এবং যে 90% যেটা আছে, 10 ভাগের 9 ভাগ
সেটার মধ্যে যেন সে তার বাজেটটা মেনটেন করার চেষ্টা করে। 12 মাস এই 10%টাকে হচ্ছে ইউজ করে দেন সেই টাকাটাকে কাজে লাগাতে হবে। মানে টাকাটা যেন টাকার জন্য কাজ করা শুরু করে। সো টাকাকে কাজ করতে থাকতে হবে। ইউ নিড টু টার্ন ইউর মানি ইনটু স্লেভ আফটার 12 মান্থস। সো আমার খুবই সিম্পল মনে হয়েছে মানে ট্যাকটিকটা, কিন্তু চেঞ্জিং। কারণ আমরা আসলে 10% যখন আমি সরানো স্টার্ট করলাম, আমি দেখলাম আসলে কঠিন, এটা এত সহজ না। কারণ আগে Right. ওইভাবে 10% চিন্তাই করি নাই। সো আমার এই বলবো যে অ্যাডভাইসটা খুব পছন্দ। ফ্যান্টাস্টিক। আই থিঙ্ক তুমি তোমার একটা মেয়ের পার্সপেক্টিভ থেকে যে টাকা নিয়ে যেসব অ্যাডভাইসগুলো দিয়েছো, আই থিঙ্ক অনেকে রিলেট করতে পারবে। আই থিঙ্ক ইটস ফর বোথ sexes, I think is relevant, but I think একজন মেয়ের থেকে শুনে I think they can understand, okay, you know what, change is required. জি, আচ্ছা, এখন আমরা সেকেন্ড পার্টে চলে যাই। সেটা Sure. হচ্ছে তুমি ফাউন্ডার, ইউর অ্যান এন্টারপ্রেনিউর অফ ওয়ান্ডার ওম্যান। সেটা হচ্ছে একটা ট্রাভেল প্ল্যাটফর্ম। জি। সো ছোট করে যদি বলো যে কি তোমাকে ইন্সপায়ার করলো ওয়ান্ডার ওম্যান স্টার্ট করতে, এবং এটার স্টার্ট করার পিছনে কি কারণটা ছিল? সো আমি যখন ছোট ছিলাম তখন থেকেই আমার ঘোরার খুব স্বপ্ন ছিল। আমি লিখতাম যে আমার স্বপ্ন হচ্ছে পুরো পৃথিবী ঘুরে দেখবো। কিন্তু যেটা আমি বললাম যে ফাইন্যান্সিয়াল অনেক সমস্যার মধ্য দিয়ে আমি বড় হয়েছি। সো এটা আসলে স্বপ্নই থাকার মতো একটা বিষয় ছিল। সো যখন আমি ইউনিভার্সিটিতে উঠি তখন আমি দেখা স্টার্ট করলাম যে কিভাবে ফুললি ফান্ডেড বিভিন্ন অপরচুনিটি পাওয়া যায়, যেন আমি ঘুরতে পারি, আমার যে স্বপ্নটা ছিল সেটা যেন পূরণ করতে পারি। এবং এটা আসলে আমি যখন ঢাকা ইউনিভার্সিটি আইবিএ তে ঢুকি, আমার ফার্স্ট ট্রাভেল করার অপরচুনিটি আসলে হয়ে থাকে হংকং এ, এইচএসবিসি আইবি বিজনেস কেস কম্পিটিশন। দ্যাট চেঞ্জড, মানে আমার যে একটা কালচার শক, মানুষজনকে জানতে পারা, গ্লোবাল এক্সপোজার, তখন আমার কাছে মনে হচ্ছিল যে এই অপরচুনিটিস গুলো কিন্তু আসলে বাংলাদেশে কমন না, এবং আমার মতো আরো 10টা মেয়ে কিন্তু পাচ্ছে না, তার জানছেও না। এবং এই যে পৃথিবীটা ঘুরলে যে মানুষের মধ্যে একটা ইন্টারনাল চেঞ্জ আসে, এই চেঞ্জটাও কিন্তু হচ্ছে আসলে ইটস নোন টু এভরিওয়ান। তো আমি যখন প্রথম ট্রাভেল অপরচুনিটি পাই সিয়াটেলে, তখন কিন্তু আমার ফ্যামিলি থেকে কোনো ধরনের সাপোর্ট আসেনি। কারণ তাদের মনে হচ্ছিল যে একা একটা মেয়ে কেন একা একা ইউএসএ বাইরে তে যাবে, যাবে। হ্যাঁ। সো আমার 2জন যে ছেলে ফ্রেন্ড যারা টিম মেম্বার ছিল, তারা আমার বদলে যায়, এবং ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনে আমরা সেই সোশ্যাল ভেঞ্চারের জন্য গ্র্যান্টটা পাই। বাট আমি কিন্তু ঢাকায় ছিলাম জাস্ট বিকজ আমি মেয়ে। তো ওইটা আমার কাছে খুব খারাপ লাগে, একটা ট্রিগার পয়েন্ট বলা যায়। এবং আমি সবসময় তখন চিন্তা করতাম যে কিভাবে এই সিনারিওটা চেঞ্জ করা যায়। সো আমি যখন জবে ঢুকলাম, জবে ঢুকার পরও দেখলাম যে একটা মেয়ে, নট জাস্ট বিকজ স্টুডেন্ট, সে যখন চাকরি করছে, নিজের স্বাধীনতাটা আছে ফাইন্যান্সিয়ালি অ্যাটলিস্ট, তখনও কিন্তু সে ট্রাভেল করার পারমিশন বাসায় পাচ্ছে না। কারণ তখন তার নতুন একটা স্টেপ, বিয়ে করলে দেন তুমি দেশে বাইরে যেতে পারবা। তো এই যে প্রতিবার পদে পদে একটা সোসাইটাল ব্যারিয়ার একটা মেয়ে পাচ্ছে, আমার কাছে এই জিনিসটা না খুব আনরিয়েলিস্টিক অ্যান্ড আনএক্সেপ্টেবল মনে হতো, যে একটা জেন্ডারের জন্য এটা হওয়া উচিত না। হ্যাঁ, হয়তো বা সেফটি একটা প্রবলেম। সো আমি তখন চিন্তা করা শুরু করলাম যে কেন না এমন একটা প্ল্যাটফর্ম থাকতো যেখানে কোনো একটা মেয়ে এসে তার ইচ্ছাটা প্রকাশ করবে, এবং তার সব ট্রাভেল যে ইচ্ছা, কাজ, অ্যাসিস্ট্যান্স, লজিস্টিক্স সবকিছু আমরা ফুলফিল করে দিব। এবং আমি দেখলাম বাংলাদেশি কোনো ট্রাভেল এজেন্সি মেয়েদেরকে আলাদাভাবে ফোকাস করে কোনো কিছু করছেই না। এবং মেয়েদের জন্য কেন আলাদা ফোকাসটা ইম্পর্টেন্ট, নাম্বার 1 হচ্ছে সেফটি। সো সেফটি অ্যাসুরেন্স নিয়ে কারো কোনো এতটা ফোকাস নাই। 2 নম্বর হচ্ছে মেয়েদের কিছু চয়েস থাকে, হাইজিনের পয়েন্ট অফ ভিউ থেকে হোক, অ্যাস্থেটিক হোক, অথবা আপনার লাইক মাইন্ডেড, এই কমফোর্ট জোনটা খুবই প্রয়োজন, যে ফ্যামিলি থেকে দূরে যাবে। তো এই জায়গাগুলো আমার কাছে, আমি দেখলাম যে ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে গ্যাপ আছে। তখন আমি ওয়ান্ডার ওম্যানটা স্টার্ট করি, কারণ আমার মনে হচ্ছে যে আমারই পেইন পয়েন্ট, আই নিড দিস প্ল্যাটফর্ম মাইসেলফ। সো আমার নিজের প্রয়োজন বলে আমি শুরু করি, অ্যান্ড আজকে এখানে। ওকে, ছোট্ট করে বলে রাখি, এইচএসবিসি এন্টারপ্রেনিউরশিপ ব্যাপারটা আমি শুরু করি এইচএসবিসি তে প্রথমে 2015-এ, জি, সরি জি। 5-এ। বাট 15-এ তুমি বলেছিলে যে তোমাদের প্রোগ্রামে আমি মেন্টর হয়ে আসলাম, তখন আমি এইচএসবিসির বাইরে। জি, জি। বাট তোমাদের ইভেন্টটা কি ছিল, তোমার ভেঞ্চারটা কি ছিল? এবং তার মানে তোমরা হংকং গিয়েছো, তার মানে তোমরা অ্যাওয়ার্ড উইনার ছিল, রাইট? জি। সো আমাদের এটা ভেঞ্চার ছিল না। বাই দ্যাট টাইম এটা চেঞ্জ হয়ে বিজনেস কেস কম্পিটিশন হয়ে গিয়েছিল। সো ওকে, তখন ওকে, আমাদেরকে ওকে, এশিয়া স্পেসিফিক বিভিন্ন বিজনেস কেস দিত। আপনি তখন স্পিকার হিসেবে আসছিলেন এইচএসবিসির রাইট, হেডকোয়ার্টারে। সো আমরা তখন সবাই মাত্র মানে সিলেক্টেড বিভিন্ন রাইট। ইউনিভার্সিটি থেকে। সো উই লিসেন টু ইউ। ওকে, সো ইট ওয়াজ নট এ ভেঞ্চার, ভুলে গেছি আমি তাহলে। জি, জি, ওকে, জি। প্রথমে শুরু হয়েছিল, ইট ওয়াজ মোর অফ হ্যাঁ, বিজনেস এন্টারপ্রেনিউর আইডিয়া বিজনেস প্ল্যান ছিল আগে। ওকে, আমাদের অলরাইট। টাইমে ফার্স্ট ওটা বিজনেস কেসে কনভার্ট হয়ে যায়।
Great. More practical করছে মনে হয় because এরা তো আর I'm sure they hired people from the competition. That was the reason. Yes, they actually reached out to all of us. Yes, all the champions. আচ্ছা এখন আমরা ইয়েতে চলে যাই আবার সো তোমার লং টার্ম ভিশনটা কি মানে মানে আই নো দ্যাট তুমি এম্পাওয়ার করতে চাচ্ছ ইউ ওয়ান্ট টু ব্রিং আ চেঞ্জ ইন দ্য ট্রাভেল ইন্ডাস্ট্রি যাতে মেয়েদেরকে কেটার করার জন্য হয় বাট সেই 10 বছর পরে হোয়াট ইউ ওয়ান্ট টু ডু উইথ ওয়ান্ডার উম্যান ওর এটা কোথায় যেতে পারে তোমার হিসাবে সো আমার কাছে অনেক ফ্যাসিনেটিং লাগে বা দুঃখ লাগে যে ওয়ান্ডার ওম্যানের যে কনসেপ্টটা যে প্রবলেমটা নিয়ে আমরা কাজ করছি মেয়েদেরকে এম্পাওয়ার করা বা মেয়েদেরকে এনাবেল করা বা অ্যাসিস্ট করা ট্রাভেল করার জন্য এই সমস্যাটা আসলে বাংলাদেশের শুধুমাত্র বাংলাদেশের সমস্যা না ইটস নট আ ন্যাশনাল ইস্যু ইটস আ গ্লোবাল প্রবলেম সো আমার ড্রিম বা ভিশন হচ্ছে যে আমি ওয়ান্ডার ওম্যানকে গ্লোবালি ডিফারেন্ট কান্ট্রিতে দেখতে চাই যেমন আমি লাস্টে আমি শ্রীলঙ্কাতে গেলাম সেখানেও দেখলাম যে উইমেনদেরকে ফোকাস করে কোনো ট্যুরিজম ইনিশিয়েটিভ বা সাপোর্ট সিস্টেম কিছু নাই নেপালে নাই ভিয়েতনামে নাই ইনফ্যাক্ট ল্যাটিন আমেরিকাতেও নাই অ্যান্ড আফ্রিকাতে তো নাই সো এই যে গ্যাপটা ইটস স্টিল দেয়ার সো বাংলাদেশে যদি এই মডেলটা ওয়ার্ক করতে পারে বা এম্পাওয়ার করতে পারে আমি বিশ্বাস করি যে এটা পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতেও হলো যে এটা করা সম্ভব সো আমার ভিশন হচ্ছে যে টেকিং ওয়ান্ডার ওম্যান গ্লোবালি ইনশাল্লাহ মনে হয় প্রবলেম ছিল হ্যাঁ আমার আমার কোয়েশ্চেন ছিল তুমি যে ইন্টারন্যাশনাল এক্সপ্যানশনটা বলছো এটা কি ফ্র্যাঞ্চাইজ মডেলে করতে চাও লাইক গেট এ লোকাল পার্টনার অ্যান্ড দেন ডু দিস নাকি তুমি নিজে একটা সাবসিডিয়ারি খুলতে চাও বিভিন্ন দেশে আর সো আমি এটা নিয়ে হলো যে আই ট্রাই টু ডু সাম রিসার্চ আমি বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন কান্ট্রিরও রিপ্রেজেন্টেটিভদের সাথে কথা বলে দেখেছি আমি চাচ্ছি এটা হাব মডেল হিসেবে ক্রিয়েট করতে প্রপারলি ফ্র্যাঞ্চাইজ না আমি বলবো যে একটা নেটওয়ার্কের মতো ক্রিয়েট করতে যে আমাদের এক একটা কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং আমাদের মডেলটা হলো যে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে পার্টনারশিপ করে করে তারা রান করবে কারণ এটা কিন্তু কমিউনিটি ড্রিভেন মডেল মানে এটা কিন্তু ফার্স্টে কোম্পানি থেকে আসছে না এটা কমিউনিটিটাকে ড্রাইভ করে মাইন্ডসেটটা চেঞ্জ করে দেন আপনার বিজনেসটাকে হলো যে রান করছে সো এই কারণে আমরা ডিফারেন্ট কান্ট্রিতে কমিউনিটিটাকে বিল্ড করে করে দেন আমরা রান করতে চাচ্ছি সো এইভাবে আমরা ভাবছি যে এটাকে আগানো যাবে ওকে গ্রেট সো তুমি বলেছো 6 বছর হয়ে গেছে সো অবভিয়াসলি ইউনো 6 বছর আগে ইট ওয়াজ প্রবলি আ বেসিক সার্ভিস এখন আই এম শিওর ইউর প্রোভাইডিং আ লট মোর বেনিফিট সো এখন এই গ্রোথ স্টেজে তোমরা কি অফার করছো অ্যাজ এ ট্রাভেল সার্ভিস জি সো আমরা যখন শুরু করি তখন এটা আমি মাত্র 200 মেম্বার দিয়ে একটা ফেসবুক গ্রুপ ওপেন করি কারণ তখনও আমার মাথায় ছিল যে একটা অ্যাপ হলে খুবই ভালো হতো একটা প্ল্যাটফর্ম হলে খুবই ইন্টারেস্টিং হতো বাট ইট ওয়াজ টু প্রোগ্রেসিভ মানে সময়ের অনেক আগে কারণ তখন মার্কেট রেডিই ছিল না যে এই কনভারসেশনটা করবে বা তারা এই সার্ভিসগুলো নিবে তো আমি নিজেও বুঝতে চাচ্ছিলাম যে মার্কেটটা আসলে কোন দিকে যাচ্ছে আদৌ কোনো মেয়ে ট্রাভেল করতে চায় নাকি আদৌ ফ্যামিলি পারমিট করবে নাকি সো আমি কিন্তু শুরু করেছি ফেসবুক গ্রুপ দিয়ে কথা হতো দেন আমাকে সবাই বললো যে তুমি একটা ট্রিপ অর্গানাইজ করো তুমি হোস্ট করো সো সেই জায়গা থেকে কিন্তু আজকে টিমটা ডেভেলপ হলো এবং এখন আমরা যেটা করছি প্রত্যেক উইকে আমাদের গাইডেড ট্রিপস আছে সো গাইডেড ট্রিপ বলতে গ্রুপ ট্রিপ এবং সাথে আমাদের ট্রেন্ড ট্যুর গাইড যাচ্ছে উইমেন এবং লোকালিও কিন্তু ট্যুর গাইড আছে তারা মেল হতে পারে ফিমেলও হতে পারে সো দ্যাটস হাউ আমাদের গাইডেড ট্রিপ হচ্ছে ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি বোথ ডে লং এক্সকারশনও থাকে ডোমেস্টিক ট্রিপ ওভারনাইট স্টেও থাকে এবং পুরো উইক ধরে ইন্টারন্যাশনাল ট্রিপ গুলো থাকে ঠিক যেমন নেক্সট উইকে উজবেকিস্তান যাওয়া হচ্ছে তারপর মরক্কো হবে ইনশাল্লাহ দেন জর্ডান হবে সো ইন্টারন্যাশনালও যেমন আছে আবার ঢাকা শহরে আশেপাশেও আমাদের প্রত্যেক মান্থে অলমোস্ট 7 to 10 দেখা যায় যে ডে ট্রিপ গুলো থাকে এছাড়াও যেটা আমরা নতুন ডিমান্ড যেটা দেখছি অনেক মেয়ে আছে হয়তোবা গ্রুপ ট্রিপে যাবে না তারা তাদের ফ্যামিলির সাথে যেতে চায় একা যেতে চায় বা হয়তোবা পার্টনারের সাথে যেতে চাচ্ছে সো আমরা তাদের ট্রিপটা কাস্টমাইজ করে দিই সো ট্রাভেল কনসালটেশন বলে আমাদের একটা সার্ভিস আছে আমাদের যারা ইন হাউস ট্রাভেলার্সরা অ্যাভিড যাদের এক্সপিরিয়েন্স আছে তারা কিউরেট করে দেয় সো আমরা ঠিক এরকম একটা ভিডিও কনসালটেশনের মতো করি ফর 15 to 20 মিনিটস আমরা তাদের পুরো নিডটা বুঝে নিই এবং তাদেরকে আমরা খুবই দ্রুত একটা প্ল্যান ডিজাইন করে দিই সো সেখানে তাদের বাজেটটাও মিট হচ্ছে এবং তাদের নিডটাও সার্ভ হচ্ছে সো দ্যাটস আওয়ার অ্যানাদার সার্ভিস সো কেউ এয়ার টিকিট ভিসা এগুলো আসলে এই পার্টের মধ্যেই চলে আসে আর একটা ইন্টারেস্টিং কাজ আমরা যেটা করি কমিউনিটি ইভেন্ট যেহেতু আমরা অলওয়েজ অ্যাওয়ারনেস এর মধ্যেই থাকি সবসময় তাদেরকে নর্মালাইজ করানোর চেষ্টা করি যে ট্রিপে কেমনে সেফ থাকা যাবে ট্রাভেল ফাইন্যান্স একটা ইম্পর্টেন্ট পার্ট সো এটার জন্য আমরা প্রত্যেক মান্থ হলো হচ্ছে ব্রাঞ্চ ক্লাব বলে আমরা একটা কমিউনিটি ইভেন্ট করে থাকি সেখানে অলমোস্ট এখনো পর্যন্ত 1000+
উইমেনের সাথে আমরা এঙ্গেজ করতে পেরেছি, এটাতে নেটওয়ার্কিংও হচ্ছে এবং তারা তাদের নিজেদের বিজনেস তুলে ধরছে, লাইফস্টাইল এবং ট্রাভেলের নিড গুলো, ইনসাইটস গুলো আমাদেরকে দিচ্ছে। সো এই তিনটা কি কাজ আমরা এখন করছি এট দিস পয়েন্ট। ওকে, সো কমিউনিটি বিল্ড করছো, ইনসাইট জানছো তোমার টার্গেট গ্রুপ থেকে, এবং সেখান থেকে টুইক করে ইউ আর ট্রাইং টু ব্রিং নিউ সার্ভিস এলিমেন্ট যেখান থেকে মেবি ইজ বেটার ক্যাটার টু ইয়ার টার্গেট গ্রুপ। বাট টু বি মোর স্পেসিফিক, আলটিমেটলি তো সে অনেক কোম্পানি আছে, ইনফ্যাক্ট আমাদের ট্রাভেল স্পেসে অনেক ইনভেস্টমেন্ট এসেছে রিসেন্টলি, আমি বলবো 4-5 বছরে। উই হ্যাভ লোকাল ট্রাভেল কোম্পানি, বাইরে থেকে ইনভেস্টমেন্ট এসেছে। সো তাদের সাথে যখন কম্পিট করতে হয় এবং যখন একটা অফার চিন্তা করে একটা কাস্টমার, তোমাকে কেন চুজ করবে এন্ড অফ দ্য ডে? শিওর। সো এখানে একটা ইন্টারেস্টিং ইকোসিস্টেম, মানে আমার লেন্স থেকে, আই ডু নট নো এনিওয়ান এলসেস পারসেপশন, বাট আমার কেসে আমি যেভাবে দেখি, যারা অলরেডি আছে ট্রাভেল স্টার্টআপ যারা আছেন, বড় বড় নামে যারা অলরেডি ইনভেস্টমেন্ট পেয়েছে, ইনফ্যাক্ট অনেকে আছে যারা ইনভেস্টমেন্টে নাই কিন্তু অনেক বড় মাপের ট্রাভেল এজেন্টস আছে, তারা অ্যাকচুয়ালি আমাদের পার্টনার। সো আমরা যেটা করছি, আমরা ইকোসিস্টেমের মধ্যে আমরা যারা বিগ প্লেয়ার্স, তারা আমাদেরকে তাদের প্রোডাক্ট বা সার্ভিসেস গুলো কিন্তু আমাদেরকে সাপ্লাই করছে। সো ফর এক্সাম্পল এয়ার টিকিটস, আমরা কিন্তু এয়ার টিকিটস হয়তো আমরা শেয়ার ট্রিপ থেকে নিচ্ছি, গোজান থেকে নিচ্ছি, কসমোস হোক, আকাশবাড়ি হোক। সো ওনারাও কিন্তু আমাদের কাছ থেকে ইউজার্স নিচ্ছে। সো এটাতে যেটা হচ্ছে, আমরা একটা ফাইন ব্যালেন্স আমরা ক্রিয়েট করতে পারছি, মানে আমরা খুব সুন্দরভাবে কো এক্সিস্ট করতে পারছি। এটা হচ্ছে আমার মনে হয় রাইট ওয়ে টু পুট ইট। ওকে, আমাদের কো-কম্পিটিশন, কম্পিটিশন, দ্যাটস অ্যালায়েন্স গুড, বলতে পারেন, রাইট, পার্টনারশিপ, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, কারণ আমরা ইউজার্স দিচ্ছি, ওনারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন। কারণ প্রতিটা ট্রাভেল এজেন্সি সবার খাতে, মানে সবার প্লেটে কিন্তু সব এয়ারলাইন্স থাকে না, সব সার্ভিসেস থাকে না, সব হোটেলস থাকে না, সব ভিসাসও থাকে না। সো রাইট, আমাদের সুবিধা হচ্ছে যে আমরা কিছুটা অ্যাগ্রিগেটর মডেলের মতো কিন্তু আমরা ব্যাক এন্ডের সাপোর্টটা পাচ্ছি ফ্রম অল দি ট্রাভেল এজেন্সিস উইথাউট এনি কাইন্ড অফ কেওস, আলহামদুলিল্লাহ সো ফার। আর কেন আমাদেরকে পিক করবে? আসলে ওয়ান্ডার উমেন এমন মানুষদের জন্যই, নাম্বার ওয়ান, যারা স্পেশাল অ্যাটেনশন চায় অনেক টাইম ধরে, যে ওকে আমার রিসার্চ করার টাইম নাই, আমি জানি না কোথা থেকে শুরু করব, ট্রাভেল কেমনে করব, ফ্যামিলিকে কেমনে কনভিন্স করব, তাদের জন্য আসলে ওয়ান্ডার উমেন। এবং ট্রাভেল এজেন্সিস গুলো তাদের জন্যই, যারা আসলে ট্রাভেল করে অভ্যস্ত, তারা কনফিডেন্ট। আমরা মানুষের মধ্যে কনফিডেন্স এবং এডিশনাল অ্যাসিস্ট্যান্সটা দিচ্ছি, ট্রেন্ড ট্যুর গাইড দিয়ে দিচ্ছি এবং তাদেরকে হ্যান্ড পিক করে আমরা অ্যাকোমোডেশন দিচ্ছি। সো আমাদেরকে কিছুটা এক্সপার্ট হিসেবে দেখছে মানুষজন, যে দে আর গিভিং আস দ্য সেফেস্ট অ্যান্ড কোয়ালিটি রেকমেন্ডেশনস। সো এই কারণে পিপল আর পিকিং আস। আচ্ছা, একটু স্পেসিফিক বিজনেস রিলেটেড জিজ্ঞেস করি তোমার মডেলে। তো যখন তোমার টার্গেট গ্রুপে যখন মানুষ ভ্যাকেশন প্যাকেজগুলো নিচ্ছে, ডিফারেন্ট টাইপ অফ ভ্যাকেশন, সো ওরা কি পার্টিকুলারলি খুঁজছে? তুমি কিছু বলেছো রিসেন্টলি, হাইজিন ফ্যাক্টর, সেফটি, এগুলো বলেছো, বাট হোয়াট ইজ মেইন ফ্যাক্টরগুলো কি? আমাদের তো গ্রুপ ট্রিপ হচ্ছে সবচেয়ে বেশি হয়ে থাকে। সো এখানে Okay. মেইন ফ্যাক্টরটা হচ্ছে নাম্বার ওয়ান, আমাদের যে ট্রিপ লিডার, দ্য ওয়ান হু ম্যানেজেস এভরিথিং, সো তার গাইডেন্সেই কিন্তু যাচ্ছে। নাম্বার টু হচ্ছে যে লাইক মাইন্ডেড ট্রাভেলার্স, এই যে এক্সপিরিয়েন্সটা, ট্রিপটাকে যে সুন্দর করছে, সেফ করছে এবং ভালো, মানে একটা এনজয়েবল মোমেন্ট, এই যে টাকাটা স্পেন্ড করছে, তারা কিন্তু বাসাকেও কনভিন্স করতে পারছে যে আমি মেয়েদের সাথে যাচ্ছি, আমি এতগুলো ভালো ফ্যামিলি বা ভালো ব্যাকগ্রাউন্ডে মানুষ আমাদের সাথে যাচ্ছে। এই এসেন্সটাও কিন্তু ইম্পর্টেন্ট। এবং তারা উইকেন্ডে, যে এই ম্যাক্সিমাম আমাদের টিজিতে দেখা যায় যে ইয়াং প্রফেশনালস, স্টুডেন্টস যারা আর্ন করছে, সো তাদের জন্য কিন্তু এটা একটা স্টেপিং স্টোন, যে ইয়েস, নাও আই এম বিং এবল টু ট্রাভেল, বাসাও আমি কনভিন্স করতে পারছি, তখন তারা কিন্তু আমাদের সাথে যাচ্ছে। সো আমি বলবো ট্রাস্ট ইজ আওয়ার মানে সেলিং পয়েন্ট। তারা ট্রাস্ট ওয়ার্দি একটা প্ল্যাটফর্ম পাচ্ছে, যেটা মাধ্যমে তারা একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স নিয়ে সেফলি ফেরত আসছে। দেখেন, মেয়েদের জন্য আসলে ট্রাভেল করাটা কেন এত ডিফিকাল্ট অন্য জেন্ডার বা অন্য কোনো সিনারিও, এর মেইন রিজন হচ্ছে সেফটি। কারণ ফ্যামিলিও যে মানা করে, এটা কিন্তু সেফটি রিজনই, আর কোনো রিজন না। তো আমি বলছি না যে অন্য কোনো ট্রাভেল এজেন্সি আনসেফ, ইটস নট দ্যাট কেস। আমাদের কোর ফোকাস হচ্ছে সেফটি, আমাদের কোর ফোকাস হচ্ছে পজিটিভ একটা এক্সপিরিয়েন্স, এবং মেয়েরা যেন সুন্দর মতো বাসায় ফেরত আসে এবং তারা যেন একটা ভালো সময় কাটাতে পারে, এটাই। সো উই পিক, আমরা খুবই হ্যান্ড পিক করি, আমরা যে রেকমেন্ডেশনস গুলো দিই, যে অ্যাকোমোডেশনস গুলো দিই, আমরা সবার সাথে আসলে কাজ করি না। সো আমরা নিজেরা রেকি করি প্রতিটা ফ্লাইট, এয়ারলাইন্স, রিভিউজ সব দেখেই দেন আমরা পিক করি। সো এই জন্য মানুষ আমাদেরকে চুজ করে। Okay. So
যেটা বলছিলাম যে এটা একটা কম্পিটিটিভ ট্রাভেল বিজনেস ল্যান্ডস্কেপ বাংলাদেশে, রাইট? অবশ্যই, আই অবশ্যই। থিঙ্ক এটা শুধু বাংলাদেশে না, সব জায়গায় ইটস ভেরি কম্পিটিটিভ। সো হ্যাঁ, তোমার definitely। কাছে ডু ইউ থিঙ্ক মানে সবচেয়ে ক্রুশাল এলিমেন্টটা কি? এটা কি প্রাইস, প্রোডাক্ট কোয়ালিটি, আর নাকি এফেক্টিভ কমিউনিকেশন, অ্যাটলিস্ট তোমার বিজনেসের সাইড থেকে? ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে প্রাইস দিয়ে কম্পিট করে আসলে আমি আগাতে পারবো না কোনোভাবে। কারণ খুবই কাটথ্রোট একটা ইন্ডাস্ট্রি এখানে। খুবই মার্জিন নিয়ে খেলা হয়ে থাকে। এখানে প্রাইস সেনসিটিভ রাইট। প্রত্যেকটা ট্রাভেলারই। সো আমাদের কেসে আমরা এমনভাবেই প্রাইসটা সেট করি যে মানুষজন এক্সট্রা সেফটি, কোয়ালিটি, এফেক্টিভ কমিউনিকেশন আর কোয়ালিটি অ্যান্ড সেফটি এইটার জন্য দে আর উইলিং টু পে প্রিমিয়াম। এক্সট্রা টাকা দিয়ে হলেও বা একটু বেশি টাকা দিয়ে হলেও তারা আমাদেরকে চুজ করবে কারণ তারা বেটার সার্ভিস পাচ্ছে। আমাদের টিম অনেক ডেডিকেটেড। আমাদের টিম কনস্ট্যান্টলি এনশোর করে যে তারা যেন ভালো সার্ভিসটা পায়। এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রির একটা ভালো পার্ট এবং একটা খারাপ পার্টই হচ্ছে ওয়ার্ড অফ মাউথ দিয়েই চলে। রেফারেল। হুম। একটা মানুষ যদি একবার কনভিন্সড হয়ে যায় বা ভালো একটা সার্ভিস যদি পায়, ওই একটা মানুষ কিন্তু বারবার আসতে থাকে এবং সাথে আরো 10 জনকেও নিয়ে আসে যে হ্যাঁ আমি এই জায়গা থেকে ভালো সার্ভিস পেয়েছি। সো আমরা ওই ওয়ার্ড অফ মাউথটাকে আমাদের অনেক বড় একটা স্ট্রেংথ মনে করি এবং ওই রেফারেলটাকেই আমরা ফোকাস করে থাকি যে কিভাবে আমরা তাদের রিটেনশনটা ভালো মতো মেনটেন করতে পারবো। সো আমাদের কাস্টমার রিটেনশন রেটও এই জন্য ইউজুয়ালি দেখা যায় যে 50% প্লাস থাকে প্রত্যেকটা ট্রিপে। সো এই জিনিসটা আমরা এনশোর করি। ফ্যান্টাস্টিক। তো এখন যেহেতু ট্রাভেল ইন্ডাস্ট্রি যেরকম দুই ধরনের ইন্ডাস্ট্রি আছে, ট্রেডিশনাল ট্রাভেল এজেন্সি আছে, অনলাইনও আছে, বাট গোয়িং ফরওয়ার্ড তোমার কি মনে হয় অ্যাটলিস্ট তোমার বিজনেসের পার্সপেক্টিভ থেকে যে টেকনোলজি পার্টটা কত ইম্পর্টেন্ট? আই নো যে তোমাদের হিউম্যান ইন্টারাকশন একটা বিরাট এলিমেন্ট তোমার জি, ইউএসপির মধ্যে, জি। বাট এখানে টেকনোলজি পার্টটা কিরকম? বেশ ইম্পর্টেন্ট। আমরা টেকনোলজির পার্টের আসলে ইম্পর্টেন্সের কোনো শেষ নেই। কারণ আমি যদি স্কেল করতে চাই, আমি যদি চাই যে আরো বেশি মেয়েদের কাছে পৌঁছাতে, তাদেরকে আরো বেশি ভালো মতো সার্ভিসটা দিতে। কারণ হিউম্যান ইন্টারাকশনটা ট্যুরিজম ইন্ডাস্ট্রির একটা ক্রুশাল পার্ট থাকবে। ওয়ার্ল্ড ওয়াইড এনি ট্রাভেল ইন্ডাস্ট্রি যতই আমরা ম্যানুয়াল বলি না কেন, যখনই হিউম্যান টাচটা আসে তখনই ওই ট্রাভেল এক্সপেরিয়েন্সটা আরো সুন্দর হয়ে যায়। সো আমাদের কেসে আমাদের কাছে টেকনোলজিটা এই জন্য ইম্পর্টেন্ট কারণ আমরা চাই যে এটা শুধুমাত্র ঢাকায় যত সীমিত না থাকে, এটা যেন গ্লোবালি বিভিন্ন দেশ থেকেও যেন নারীরা এই সার্ভিসটা নিতে পারে। যেমন আমি যদি আপনাকে এক্সাম্পল দিই, আমাদের যে ফেসবুক গ্রুপটা নিয়ে আমরা খুব অ্যাক্টিভ থাকি অনেক বেশি, সেখানে কিন্তু 87+ কান্ট্রিজে বাংলাদেশি মেয়েরা আছে এবং তারা কথা বলছে, হেল্প করছে, কানেক্টেড। এবং আমাদের যে ইন্টারন্যাশনাল ট্রিপগুলো হচ্ছে, এতদিন এটা সেন্ট্রালাইজড ঢাকা থেকে হচ্ছে বিভিন্ন দেশে যেত, এখন কানাডা থেকে জয়েন করছে, ইউকে থেকে জয়েন করছে বা চায়না থেকে আসছে। এই জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে টেকনোলজির অনেক বড় একটা পাওয়ার আছে। সো টেকনোলজিটা ছাড়া আসলে আমাদের পক্ষে সম্ভব না যে আমরা একই জায়গায় বাংলাদেশ থেকে থেকে আমরা আরো গ্লোবালি এটাকে সার্ভ করতে পারবো। গ্রেট, ফ্যান্টাস্টিক। এখানে ইউর তো লোকাল ডেস্টিনেশন থেকে তুমি সরি সরি লোকাল ডেস্টিনেশন থেকে ইউ নাও ইউ আর গেটিং গাইডেড ট্যুর। জি, মানে ইন্টারন্যাশনালিও হচ্ছে পার্টিসিপেন্টস বাঙালি প্লাস এক্সপ্যাটসরা তো আসছেই। এক্সপ্যাটসরাও কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন কোম্পানি বা এনজিও যখনই কোনো সোলো ওমেন আসে, এটা খুবই আনফরচুনেট যে যখনই হুম। আমরা ইন্টারনেটে রিসার্চ করি, বাংলাদেশকে কিন্তু আনসেফ ডেস্টিনেশন হিসেবে পোর্ট্রে করা হয়। সো যখনই কোনো নারী যখন বাংলাদেশে আসে, তখন কিন্তু তার ন্যাভিগেট করতে কমফর্ট ফিল করে না। সো ওয়ান্ডার ওমেন এখন রাইট। সবাই রেকমেন্ড করে যে ঠিক আছে ওয়ান্ডার ওমেনের সাথে যাও, বাংলাদেশ সম্পর্কে জানা যাবে, ঢাকা সম্পর্কে জানা যাবে। সো এইভাবে কিন্তু আমরা বাংলাদেশকেও তুলে ধরছি বিভিন্ন ফরেনারদের কাছে, এক্সপ্যাটসদের কাছে। সেম ভাবে যে বাংলাদেশে নারীরা দেশের বাইরে আছে কিন্তু ট্রাভেল করতে চায়, তারাও কিন্তু ওয়ান্ডার ওম্যানের সার্ভিসটা অ্যাভেইল করতে পারছে যে কোনো প্রান্ত থেকে। সো এটা রাইট। আমাদের জন্য হচ্ছে অনেক বড় ইন্সপিরেশন। শিওর, ইটস এ গ্রেট ব্র্যান্ডিং। রিসেন্টলি তোমার ফেসবুক, না আই থিঙ্ক নট ফেসবুক, তোমার একটা ইন্টারভিউতে আমি দেখলাম যে তোমাদের ফিমেল এমপ্লয়িজদের জন্য ইউ আর ডুইং স্পেশাল পার্কস, রাইট? জি। সো হোয়াট কাইন্ড অফ কালচার তুমি বিল্ড করতে চাচ্ছ তোমার কোম্পানিতে? হুম। আমার সবসময় ইচ্ছা ছিল ফার্স্ট অফ অল যে আমি অন্টারপ্রেনারই হব। আমার নিজের বিজনেস থাকবে, আমার নিজেরই ভেঞ্চার থাকবে। সো জব করাটা আসলে আমার জন্য একটা এক্সপিরিয়েন্স গ্যাদারিং এর পার্ট ছিল যে আমি আগে নিজে শিখে নিই তারপর আমি বিজনেসে যাব। সো এই কারণেই কিন্তু বিভিন্ন স্টার্টআপে আমি কাজ করেছি। সো আমি বিভিন্ন স্টার্টআপে কাজ করতে যেয়ে আমি নিজে ফিমেল এমপ্লয়ি হিসেবে যে পেইন পয়েন্ট আমার কাছে মনে হয়েছে যে আই উইশ
আমাকে এই জায়গাটা কেউ বুঝতো, আই উইশ আমাকে এই জায়গাটা কেউ কনসিডার করতো বা এই বেনিফিটটা দিত। ওই পয়েন্টগুলোই আমি চেষ্টা করছি এখন যে আমার এই ছোট্ট কোম্পানিতে আমি যতটুকু পারি এটার জন্য আমি রিটার্ন করতে পারি বা অফার করতে পারি। তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে এখন যেটা ওয়ান্ডার ওম্যানে আছে, কিছু ইউনিক বেনিফিটস আছে বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে। যেমন আমাদের কাছে আছে মেনস্ট্রুয়েশন লিভ। সো দেখা যায় যে মেনস্ট্রুয়েশনের জন্য অনেক অনেক বেশি, এটাও মানে রিসার্চ করাও আছে যে প্রোডাক্টিভিটি লেভেল কতখানি কমে যেতে পারে। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যেটা করছি, ওয়ার্ক ফ্রম হোম ফ্যাসিলিটি দিয়ে দিচ্ছি। বছরে 6 বার ওয়ার্ক ফ্রম হোমটা সে অ্যাভেল করতে পারবে, এবং লিভও যদি নিতে চায় আপ টু 3 ডেজ সে লিভ নিতে পারবে যদি ইটস ভেরি সিভিয়ার। এরপর আসে মেন্টাল হেলথ লিভ। আমরা মেন্টাল হেলথ নিয়ে অনেক কথা বলি, কিন্তু আমরা আসলে একজন এমপ্লয়ি বা কলিগ যদি ওই প্রবলেমটা ফেস করে, তখন কিন্তু আমরা তাকে আসলে ভালো চোখে দেখি না যে ও ওর মেন্টাল ইস্যুস আছে বা ও আচ্ছা ওর এই সমস্যাটা হচ্ছে। সো আমরা চাই যে একটা মানুষ যদি মেন্টালি সে রেডি না থাকে একটা কাজ ডেলিভার করার মতো, তাকে আমরা সেই স্পেসটা দেওয়ার চেষ্টা করি। সো দিস ইজ অলসো আপ টু 3 ডেজ মেন্টাল হেলথ লিভ। এটা বাংলাদেশে আমি এখনো পর্যন্ত কোথাও শুনি নাই, সো আমরা ওই স্পেসটা দিচ্ছি। গ্রিফ লিভও দিচ্ছি, যদি কোনো স্পেশাল মানুষ বা ফ্যামিলিতে কারো যদি কোনো ট্র্যাজিক কিছু হয়ে থাকে, তখন আমরা তাকে একদিনের জন্য ওই লিভটা গ্র্যান্ট করছি। ম্যারেজ লিভ বা ভেকেশন, যেটা ব্লক লিভ হিসেবে অনেক জায়গায় আছে, দ্যাটস অলরেডি দেয়ার। এছাড়া আমরা নতুন যে বেনিফিটটা অ্যাড করেছি সেটা হচ্ছে স্যালন প্যাম্পার সেশন। সো আমরা মেয়েরা হচ্ছে মাসে একটা দিন চাই যে নিজের জন্য একটা ভালো দিন রাখতে। সো আমরা পার্টনার আপ করেছি একটি পার্লারের সাথে, যেন আমাদের এমপ্লয়িরা মাসে একবার যে সেখান থেকে সার্ভিস কমপ্লিমেন্টারি পায়। সো এই জিনিসটা আমরা করছি, এবং হেলথ ইন্স্যুরেন্স এগুলো তো আছেই। সো যেগুলো আপনার হাইজিন ফ্যাক্টর থাকতেই হবে, সেগুলো রাখার পাশাপাশি আমরা কিছু ইউনিক সাপোর্ট সিস্টেম তাদের জন্য রাখছি এখন। গ্রেট। সো আই এম শিওর এগুলো established যে কোম্পানি আছে তারাও যাদের ফিমেল এমপ্লয়ি আছে তার জন্য কনসিডার করবে, বিকজ আই থিঙ্ক দিস আর ভেরি ভেরি needed, you know, মানে just not because of Bangladesh but generally speaking. জেনারেলি So so again, it's a changing of mindset. It's about giving accommodation or accommodate করে or জায়গাটা থেকে তুমি চিন্তা করছো, এবং তুমি যেহেতু ফিল করেছো as a female employee, now as a female founder, you are making that change. Fantastic. এখন যদি বলতে হয় যে তোমার টিম যদি জিজ্ঞেস করি যে কত বড় টিম এবং কত পার্সেন্ট তোমার ফিমেল এমপ্লয়িজ? 100% ফিমেল এমপ্লয়ি। 100%? ওকে। আমার মনে হয় ছেলেদের জায়গা নেই এখানে? না, এরকম কিছু না, বাট আমার যেমন একটা খুব বড় স্ট্রাগল যেটা ছিল যে আই ওয়াজ ভেরি অ্যাডামেন্ট আমার ফিমেল ইঞ্জিনিয়ার্স লাগবে, আমার টিমে টেক টিমটাও ফিমেল হতে হবে, এবং এত কষ্ট যে আছে না যে একদম রাইট ট্যালেন্টটা খুঁজে বের কর। কারণ দেখা Right. যাচ্ছে যে এডুকেশন সিস্টেমেই ইঞ্জিনিয়ারিং বা টেক সাইডে মেয়েরা আসলে ভর্তি কম হচ্ছে বা এই পাথটাই কম নিচ্ছে। সো আমি তখন দেখলাম যে এই যে ঠিক যেমন ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে মেয়েরা আসলে অ্যাক্টিভ পার্টিসিপেশনটাই কম ছিল, সেটা আমি বাড়ানোর চেষ্টা করছি আমাদের প্ল্যাটফর্মে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে। ঠিক তেমনই আমি দেখছি যে ইঞ্জিনিয়ারিং এর এই জন্যই ওমেন ইন স্টেম এই কনসেপ্টটা এখানেও কিন্তু একটা ম্যাসিভ গ্যাপ। সো এটা আমি আমার যখন টিম বিল্ড করতে যাচ্ছিলাম আমি দেখলাম যে বেশ ডিফিকাল্ট। আপনি যদি জানতে চান যে আমাদের টিমে এখন কতজন আছে, আমরা এখন পেইড অবস্থা আমাদের 15, আর আমাদের ভলান্টিয়ার বেসিসে আমাদের 60+ ভলান্টিয়ার্স আছে যারা কিনা ট্রিপ লিডার হিসেবে হেল্প করছে, সাপোর্ট করছে, এন্ড ডিফারেন্ট টাইমে কনসালটেন্ট হিসেবে কাজ করছে, যারা কিনা ট্রিপ গুলো ডিজাইন করে দেয়, তারা কমিশন বেসড হচ্ছে ওয়ার্ক করছে। সো দ্যাটস অলসো অ্যানাদার মডেল। সো রাফলি আমি বলবো যে অলমোস্ট 80 পিপল আর ইন আওয়ার পুল এট দিস মোমেন্ট। ওয়াও, গ্রেট। আমরা কিছু চ্যালেঞ্জেস নিয়ে কথা বলেছি ইন ট্রাভেল ইন্ডাস্ট্রি বাংলাদেশ, বাট তোমার মতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি এখন? আমি যদি এটা আরো নট স্পেসিফিক টু ইউ বাট জেনারেলি স্পিকিং, বড় চ্যালেঞ্জটা কি ট্রাভেল ইন্ডাস্ট্রিতে, এবং তোমরা এই জায়গাটাকে কিভাবে অ্যাড্রেস করছো? বড় চ্যালেঞ্জ হচ্ছে কি, আমার কাছে মনে হয় যে ফ্রম গভর্নমেন্টস পয়েন্ট অফ ভিউ আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অনেক ভালো মানে আমি বলবো স্পটস আছে, ডিস্ট্রিক্টস আছে, কালচারাল হেরিটেজ সেগমেন্টস গুলো আছে, যেটা কিনা আমার কাছে মনে হয় যে আরো স্ট্রংলি তুলে ধরা দরকার এবং স্ট্রাকচার ভাবে হচ্ছে এটা প্রমোট করা দরকার, যে কারণে বাইরের দেশ থেকেও আমরা মানুষকে আনতে পারবো এবং আমাদের দেশেও যে মানুষরা আছে তারাও যেন সেফ সিকিউর ফিল করে এবং মনে করে যে হ্যাঁ আমি খুব ইজিলি এক দেশ থেকে বা এক শহর থেকে আরেক শহরে যেতে পারবো। তো আমার কাছে মনে হচ্ছে যে ওভারঅল ইনবাউন্ড ট্যুরিজম যেটা আমাদের আছে এইটা আরো স্ট্রং করা দরকার, এবং
এই যে আমার নতুন একটা ইনিশিয়েটিভ, সেটা হচ্ছে ট্রিপলিটস, যেটা আমি EMK সেন্টারের সাথে হচ্ছে কাজ করছি। সেই জায়গাটাতে আমি কিন্তু ট্যুর গাইড ডেভেলপ করার চেষ্টা করছি। ট্যুর গাইডটাকেও কিন্তু কেউ ফ্রিল্যান্সার জব হিসেবে দেখে না। ফ্রিল্যান্সার হিসেবে অনেকগুলোই কিন্তু নতুন নতুন রোল আসছে, কন্টেন্ট ক্রিয়েট করছে মানুষ, ডেটা এন্ট্রি করছে, কিন্তু ট্যুর গাইডও যে একটা রোল হতে পারে, একটা কাজ হতে পারে, এটা কিন্তু ইয়াং স্টুডেন্টরা এটাকে কনসিডারই করছে না। কিন্তু বিদেশে যখন আমরা যাচ্ছি, আমরা কিন্তু দেখছি যে ট্যুর গাইড কিন্তু ইয়াং স্টুডেন্টরা কাজের ফাঁকে বা পড়াশোনার ফাঁকে কিন্তু কাজটা করছে, টাকাও আর্ন করছে, ঘুরছে, নেটওয়ার্কিংও হচ্ছে। তো এই জিনিসটা আমার মনে হয়েছে যে গ্যাপ আছে। আর ট্যুর গাইডের অভাবেই দেখা যাচ্ছে যে আমরা লোকাল যে ইনফরমেশন গুলা, হেরিটেজ গুলো, সেগুলো কিন্তু আমরা জানতে পারছি না। সো লোকালি আমরা যত এম্পাওয়ার করতে পারবো আমাদের ইউথকে এবং আমাদের যারা ট্যুরিজম ইনিশিয়েটিভস আছে, তখনই কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশ ওভারঅলি ট্যুরিজমের পয়েন্ট অফ ভিউ থেকে গ্রো করতে পারবে। কারণ দেখা যায় কি, এমন অনেক সময় হয়েছে আমি যখন ব্যাকপ্যাকিং করেছি সাউথ ইস্ট এশিয়ার মধ্যে, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড যে আসলে কেমন সিনারিও, আমি দেখেছি যে ফরেনাররা তারা শুরু করছে ভিয়েতনাম বা ক্যাম্বোডিয়া কোন একটা দেশ দিয়ে, তারা দেখা যাচ্ছে যে বার্মা হয়ে দেন তারা ইন্ডিয়াতে চলে যাচ্ছে বা ভুটান যাচ্ছে বা নেপাল যাচ্ছে, কিন্তু বাংলাদেশ যাচ্ছে না। ইনফ্যাক্ট আমি যখন লাদাখে গেলাম, আই ওয়াজ টকিং টু সাম পিপল ফ্রম ইসরায়েল অ্যাজ ওয়েল। তারা বাংলাদেশ যে একটা দেশ এটাই বুঝতে পারছে না। তাদেরকে আমার অনেকক্ষণ ধরে বোঝাতে হচ্ছে যে এটা ইন্ডিয়ার পাশেই একটা দেশ। এই যে একটা স্ট্রাগল বাংলাদেশকে ম্যাপে চিনানো অ্যাজ আ ট্রাভেলার, আমার কাছে মনে হয় যে এটা ট্যুরিজম ইন্ডাস্ট্রির জন্য আসলে বড় একটা চ্যালেঞ্জ, এবং এটা উচিত আমাদেরকে আরো বেশি হাইলাইট করা বাংলাদেশের ম্যাপে ট্রাভেলারদের জন্য ওয়ার্ল্ড ওয়াইড। কারণ আমাদের দেশে আসলেই কুইজিনের দিক থেকে উই আর ফ্যান্টাস্টিক, এবং এটা আমরা আসলে আন্ডার এস্টিমেট করি। এবং আমি এটা ট্যুরিজম বোর্ডকেও ডিরেক্ট বলেছি যে আমাদের কুইজিন নিয়ে, আমাদের খাবার, এটা নিয়ে আসলে তুলে ধরা দরকার। কারণ আমি আশেপাশে এই এশিয়াতে ঘুরে দেখেছি বাংলাদেশের খাবারের মতো আসলেই মজাদার খাবার নেই, এবং এটা আমি বাঙালি বলে না, এটা আসলে ফরেনাররাও যখন আসছে, খেয়ে দেখছে, তারাও কিন্তু এগ্রি করছে। সো এটাই। অ্যান্ড ইউর অ্যাবসলিউটলি রাইট যে মানে ট্যুরিজম একটা বিরাট এলিমেন্ট হচ্ছে কালচার, রাইট? আমি জি সুন্দর জায়গা দেখবো, বা সুন্দর জায়গার সাথে সাথে যেটা হয় যে ইউনো কালচারটা এক্সপিরিয়েন্স করা, এবং কালচার একটা বড় কম্পোনেন্ট হচ্ছে ফুড। জি বাট ইউনো অ্যাজ এ কুজিন আমাদের এই ব্যাপারটা একদমই হাইলাইটেড না। আমরা মানে আমি যখন ট্রাভেল করি যেটা হয়, এক সপ্তাহ পরেই তোমার যেটা what craving যেটা হয় যে ভাত, ডাল আর কাঁচামরিচ with পেঁয়াজ, right? Very লাগবেই। basic, but হ্যাঁ, unless you go out you don't actually realize যে এত basic staple foodটা কিরকম মানে simple but yet delicious হতে পারে, right? এক্স্যাক্টলি, মানে আমরা যেমন ভিয়েতনামের একটা ফা খাওয়ার জন্য যেরকম মানে প্রমোট করছি বা যাচ্ছি যে ও আচ্ছা আমরা ফা খাবো বা আমরা রামেন খাবো বা মোমো ডিফারেন্ট টাইপের, বাট আমাদের নিজেদের পিঠা আছে, আমাদের বিভিন্ন ধরনের মিষ্টি আছে। সো আমরা কিন্তু সেই জিনিসগুলোকেও কিন্তু গ্লোবালি একটা ফোমো ক্রিয়েট করতে পারি যে না না, এটা মিস আউট হচ্ছে, বাংলাদেশে যেতে হবে, বা এই খাবারটা খুবই ভালো, ফুচকাটা হচ্ছে খুবই ডিফারেন্ট। ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে অবশ্যই আমাদের ফুচকা আরো অনেক বেশি মজাদার। সো এই জিনিসগুলো আমার কাছে মনে হচ্ছে যে আমরা কি করছি, ট্রাভেল এজেন্সিসরা আমরা শুধুমাত্র একটা প্যাকেজ ধরে বেঁধে ধরা বাঁধা একটা হিসাব করে আমরা সেল করছি, বাট ওভারঅল যে আমাদের ট্যুরিজমটা, এইটাকে কিন্তু নার্চার করাটা খুব ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে আমরা আমাদের যার যার জায়গা থেকে কমার্শিয়ালি চিন্তা করছি, বাট ওভারঅল ইকোসিস্টেম সবাই যদি একসাথে কোলাবোরেট না করে, তাহলে কিন্তু এট দি এন্ড অফ দি ডে হোল ইকোসিস্টেম ইজ নট গ্রোয়িং। সো এটা আমার কাছে মনে হয় যে খুব ইম্পর্টেন্ট। গ্রেট। আমি একদম শেষ পর্যায়ে চলে আসছি। যেহেতু তুমি এখন ফুল টাইম অন্টারপ্রেনার এবং অলমোস্ট 6 বছরের বিজনেস এক্সপিরিয়েন্স আছে, সো সেই জায়গাটাতে যদি একজন ফিমেল ফাউন্ডার যে হয়তো বা চিন্তা করছে গ্রাজুয়েশন করবে বা চাকরি করছে, বাট এখন চিন্তা করছে মেবি একটা ব্যবসা শুরু করবে, তাদের জন্য তোমার অ্যাডভাইস কি হবে? যদি খুব একটা অনেক ধরনের অ্যাডভাইস হতে পারে, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাডভাইস তুমি কি দেবে ওদেরকে? আমি বলবো যে ফিমেল ফাউন্ডার, মানে আমি বলবো না যে শৌখিন ফাউন্ডার, যে অ্যাকচুয়ালি বিজনেস করতে চায়, কেন বিজনেসটা করছে এবং কতদূর নিয়ে যেতে চায়, ওই সিরিয়াসনেসটা শিওর হয়ে বিজনেসে ঢোকা উচিত। কারণ আমরা এন্টারপ্রেনাররা প্রতিদিনই ডিমোটিভেটেড হই, এবং আমাদের থাউজেন্ডস অফ রিজনস আছে ডিমোটিভেটেড হওয়া। আমরা অনেক Sure. না শুনি, অনেক ফেল হয়, অনেক বেশি বাধা আসে, প্রতিদিন নতুন নতুন ক্রিয়েটিভ প্রবলেম আমরা দেখতে থাকি। সো এত ফাস্ট মোটিভেশন হারাই ফেলে চলবে না। সো এটার জন্য ওই ওয়াই আই স্টার্টেড ইট অ্যান্ড ওয়ের আই ওয়ান্ট টু গো, এই এই এই
নলেজটা বা এই আন্ডারস্ট্যান্ডিংটা আমার মনে হয় ইন্টারনালাইজ করেই দেন ফিমেল ফাউন্ডারের পথটা নেওয়া উচিত। কারণ আর তার চেয়ে বড় কথা হচ্ছে ফিমেল ফাউন্ডার হিসেবে মাথায় রাখাই যাবে না। ফাউন্ডার জেন্ডারটা হচ্ছে পরবর্তীতে আসছে। যখন আমি নিজেকে একজন ফাউন্ডার হিসেবেই স্টাবলিশ করা স্টার্ট করব, ওইটা আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট। আমি মেয়ে বলে আমি পিছায় যাচ্ছি, এই জিনিসগুলো আসলে চিন্তা করা যাবে না, জেন্ডারকে সামনে আনা যাবে না। আমার ইন্ডিভিজুয়াল ফাউন্ডারের ক্যারেক্টারিস্টিক্স ঠিক আছে নাকি, আমার কাজ ঠিক আছে নাকি, এইটা ক্লিয়ার হয়ে দেন আমার মনে হয় যাওয়া উচিত। এবং যদি মাথায় কোনো বুদ্ধি থাকে, আইডিয়া থাকে, বেশি চিন্তা করা লাগবে না, স্টার্ট করে ফেলা উচিত। দ্যাট ইজ মাই মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডভাইস আই উড সে। ডোন্ট থিঙ্ক, জাস্ট ডু ইট। তারপর পরে জাস্ট ডু দেখা যাবে। ইট। হ্যাঁ, পিভট করো, চেঞ্জ করো, বাট ইউ হ্যাভ টু স্টার্ট ইট। চিন্তা করতে করতে আরেকজন এসে এটা স্টার্ট করে দিবে, তখন আফসোস ছাড়া কিছু থাকবে না। ট্রু। আমার সব প্রশ্ন শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ সাবিরা। My খুবই pleasure, এনজয় ভাইয়া। করলাম আমাদের কনভারসেশন, অ্যান্ড অনেক ইনসাইট জানতে পারলাম ইন জেনারেলি ইন ট্রাভেল স্পেসে ফর ফিমেল, এবং তোমার যে অ্যাম্বিশন আছে, তোমার যে ইম্প্যাক্ট তৈরি করার যে যে কনভিকশন আছে, আই হোপ সেটা ফিউচারে মেটেরিয়ালাইজ হবে। ভাইয়া লেগে আপনি থাকবে। মাইন্ড করবেন, আমি কখনো হচ্ছে আপনার কাছে রিচ আউট করতে পারি নাই বা করি নাই, বিকজ এটা হচ্ছে হেজিটেন্স, আউট অফ হেজিটেন্স। আমি জাস্ট লিঙ্কডইন অ্যাওয়ে, ওয়ান লিঙ্কডইন অ্যাওয়ে। জি, জি। আই থিংক আমার এটা অনেক বড় একটা ড্রব্যাক। আমি জানি না, আই থিংক আ লট অফ পিপল যারা আমার সাথে কমিউনিকেটও করেছে, আমার মধ্যে হেজিটেন্স, মানে আমি যদিও লিঙ্কডইনে পোস্ট করি, বাট ইন বাই নেচার আমি খুব ইন্ট্রোভার্ট, আর খুব লজ্জা পাই যে আমি নক করব, জ্বালাবো, বিরক্ত করব। You can তো একদম shamelessly তুমি you look out for people help. আমি একদমই shameless. আমার জি, যখনই জি। কখনো যদি দরকার হয়, আমি I just stranger নেটওয়ার্কের মাধ্যমে বলে টোলে I always reach out. এবং বড় যে last what's the worst case? না বলবে, সেটাই, that's it, সেটাই। right? So it's fine. না বললে I'll just move on. So don't না, don't না, worry about no's. পাইনিয়ার। আমি তো 2015 থেকে আমি তখন দেখেছি, মানে আমি তখন কেনিয়াতে গেলাম গ্লোবাল এন্টারপ্রেনিউরশিপ সামিটে। সো ওই টাইমে যে আপনারা যে স্টার্টআপ ঢাকা নিয়ে যে কাজগুলো করলেন, আরো ডিফারেন্ট ডিফারেন্ট ইনিশিয়েটিভ গুলো আপনি তখন নিয়েছেন। আমি তখন স্টুডেন্ট ছিলাম, বাট আপনার যে স্টার্টআপ ইকোসিস্টেমটা যেটা আপনি বিল্ড করেছেন, মানে ইটস ট্রুলি ইন্সপায়ারিং। এখন হয়তো বা আরো বেশি বেশি ইনভেস্টমেন্ট আসছে, চেঞ্জ আসছে, বাট আপনাদের মতো মানুষরাই তো পায়োনিয়ার। সো প্লিজ ভাইয়া, আপনি যদি কোনো কিছু নোটিস করেন বা কোনো অপরচুনিটি বা কোনো গাইডলাইনও যদি দিতে হয়, প্লিজ ডু গিভ, বিকজ ইট উইল মিন আ লট। যে কোথায় মানে, Absolutely. কারণ আসলে ভাইয়া এই যে ট্রাভেল স্পেসটা তো আসলেই কাটথ্রোট, মানে টু বি টোল্ড। এন্ড এখানে আসলে ভালো ভালো বিজনেস আছে, বাট উইমেনদের নিয়ে কাজ করে ইট মেক্স ইট ভেরি নিশ। কমিউনিটি ইটসেলফ ইজ আ চ্যালেঞ্জ। সো আমার জন্য আসলে ইনভেস্টমেন্টের এই পুরো ল্যান্ডস্কেপটা বুঝতেও কিন্তু আমার জন্য, আমি বলবো, ইট ওয়াজ কোয়াইট চ্যালেঞ্জিং। আমি এখনো ফান্ড রেজিং এর জিনিসটা বোঝার চেষ্টা করছি যে তুমি কি ফান্ড রেজ করছো? আমি অ্যাক্টিভলি করছি না, ট্রু টু বি টোল্ড। মানে আমার আচ্ছা। আম, আমি এখনো হচ্ছে অপারেশনস নিয়ে কাজ করে যাচ্ছি, রেভিনিউটাকেই হচ্ছে প্রফিটেবল রাখার চেষ্টা করছি। So Do ওইটা you, দেখে করছি। মানে ডু ইউ নিড মানি, অর মানে এখনো সেই জায়গাটাতে পৌঁছাওনি? হ্যাঁ, সিচুয়েশন হচ্ছে কি, আই নিড মানি ফর দ্য টেক, ট্রু টু বি টোল্ড। কিন্তু প্রবলেম হচ্ছে ইনভেস্টার্সরা টেক চায় টু ইনভেস্ট মানি। সো চিকেন এন্ড এগের মতো সিচুয়েশন হয়ে গেছে। আমি টেক টিমটাকে বিল্ড করে তাদেরকে মেনটেন করার জন্যই আমার টাকাটা প্রয়োজন। কারণ আমার যে টাকাটা এখন পাচ্ছি রেভিনিউ দিয়ে, এটা দিয়ে ওপেক্স আমার বিজনেস টিমটা হচ্ছে দে আর সার্ভাইভিং। বাট আমি যদি গ্রো করতে চাই, আরো এটাকে অ্যাপে কনভার্ট করতে চাই, তখন কিন্তু আই নিড দ্যাট মানি। সো এইটাই কনভিন্স করাটা আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সো ইনভেস্টমেন্টের জায়গাটাতে আমি বলবো যে ইফ ইউ ডোন্ট নিড দ্য মানি, ডোন্ট টেক দ্য মানি। যতদূর পারো বুটস্ট্র্যাপ করো, বিকজ যখনই তুমি টাকাটা নিবে না, দেন দের ইজ অ্যান অব্লিগেশন টু শো রেজাল্টস। এখন কিন্তু সেই অব্লিগেশনটা নাই। এখন তুমি ইউ উইল মেক হোয়াট এভার ডিসিশন দ্যাট ইজ রাইট। বাট যেটা হচ্ছে, টাকা নিলেই যেটা হয়ে যায় যে তোমাকে ট্র্যাকশন দেখাতে হবে, ওয়েদার ইজ ইউজার গ্রোথ অর মোর রেভিনিউ। এবং যেটা হতে পারে যে মেবি দ্য ইকোনমিক কন্ডিশন ইজ নট গোইং দ্য গ্রেট, ফর হোয়াট এভার রিজন কম্পিটিশনে আছে, মানুষের এখন ডিসপোজেবল ইনকাম থাকবে না, হোয়াট এভার, সো মেনি রিজন। অ্যান্ড তখন যেটা হয় যে দেন ওই একটা তো হয় যে আমরা এন্টারপ্রেনার হিসাবে উই ফিল ডিমোরালাইজ এনিওয়ে, যে যখন ব্যবসা খারাপ হয়, রাইট? অন টপ অফ দ্যাট তখন আবার যে ইনভেস্টমেন্ট নিয়ে তখন আবার স্ট্রেসটা বেশ
আমি বলবো যে ডাবল ট্রিপল হয়ে যান, and what I see is stress is a silent killer. There is, I think we don't talk about it. Founder, we don't generally talk about it. মানুষ বাংলাদেশে তেমনিও very introvert. Eh, this can cause a lot of, I think, imbalance in work life. What's happening, right? So এখন বলবো যে তুমি যেটা করতে পারো, if you have the time and if you're thinking of to raise the money, the best thing would be to work on your pitch deck, work on your financial models, think about where you want to go, have those clarity, build the financial model. What you should be doing right now is like the three things I will say, that it is you should invest in building the brand. And I'm যেটা দেখেছি যে তোমার business-এ you are the spokesperson and you are the brand personality, right? So whatever you are doing, you have to make sure that that cannot be questioned. So your personality, what you do, what you say, what you speak, that is ingrained with the brand, right? It's like Steve Jobs and the Apple, right? So anything happens with the Steve Jobs, that affects the brand very straight away. So you have to be very cognizant of the fact, like, okay, how do I represent myself in the market? And what I speak, the words becomes very powerful. So you have to be very aware of, okay, because I saw some of your posts and I saw like you were there posing, right? So if you are carrying the brand on your shoulders, that you have to be very, very mindful of, okay, who you are and what you do, what you say. Second, if you're building the brand through you, then you have to then decide, okay, you have to invest some time into analyze, okay, what is the brand personality, what is the brand DNA, and there should be like 3-4 core brand DNA that kind of helps you to live and breathe the brand, and that allows your team to understand, okay, what is allowed, what is not allowed, what is my parameter to interact. Because আমি যখন HBC ছিলাম, আমাদের কিন্তু কিছু ব্র্যান্ড ভ্যালুস ছিল, and as the head of brands and marketing and communication, I made sure that, কারণ আমি কাস্টোডিয়ান ছিলাম, and I made sure that this was translated to the employees. So everybody looked towards me to understand how should brands behave, and other respective businesses, I had to communicate, okay, these are the things you should say, this is how we should react when you deal with the customers, this is what you should represent. In customer first mentality, we had to inject. But এখনো যেভাবে আমরা HBC নিয়ে কথা বলি, it's like আমাদের যদি, if I bleed now, it will be HBC red blood. That's how we feel, right? Last advice, invest in team. Invest in the talent, in terms of finding the right people who feels the same way that you feel. And it is hard to really get that right. And if you get it right in the first 2 years, then you will never make the mistake. So you have to make sure that whoever it's hired, whether it's tech, whether it's operation, it's an intern, it doesn't matter. It goes through you and make the first time, because Sergey Brin যখন গুগলে হায়ার করতো, যখন এটা 4 বছরও হয়েছে, 5 বছর হয়েছে, he used to hire. The last interview used to with him, because they wanted to make sure that they had the right Googler. So make sure that that is carried on, because this will be, and for a long time, it will be a people-driven business, right? So how your employees speak with the customers and how far they go. So it's not a transaction, right? You are not providing transaction, you're providing experience, like how far they go in terms of delivering that brand promise. That will make sure that the word of mouth, why would they come back? They will come back because they had a best experience, and they will bring their friends saying that, what I experienced, you should experience again. So there is no price on it, and these are keep coming. If you give, it will come back. All right, Sabira, no, I really enjoyed the conversation. Thank you so much for coming to my podcast. Appreciate it.